শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিউজ 18 বাংলা আয়োজিত শিক্ষায় সম্পদ লেটস স্টাডি ইন বেঙ্গলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। প্রথমে আগে আলাপ পর্বটা আমরা চটজলদি সেরে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজাতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ, কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মণি চৌধুরী, শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পার্থ সরকার, প্রিন্সিপাল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সমিত রয়, চেয়ারম্যান, রাইস গ্রুপ, চ্যান্সেলর, অ্যাডামাস ইউনিভার্সিটি। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সুভাষিস বিশ্বাস, ডিরেক্টর, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মনে একটা ধারণা রয়েছে যে চাকরি পাওয়াটা অত্যন্ত মুশকিল। এই চিন্তাভাবনার জন্য দায়ী কে? না, কেউই নয়। আসলে চিন্তাভাবনাটার জন্য দায়ী আমাদের নিজেদের চিন্তার ধারণা। আমরা জানি যে চাকরি পাওয়াটা কঠিন, তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েট কোনো ক্রমে চাকরির জন্য একটু অপেক্ষা করা। যদি চাকরি পেলাম ভালো, না পেলাম তাহলে ভিন রাজ্যে পাড়ি দিলাম, কোনো ছোটোখাটো ব্যবসা করলাম। যদিও আমরা দেখেছি ছবিটা একটু বদলেছে কোভিডের পর। টেকনিক্যাল কোর্স বা ম্যানেজমেন্ট কোর্সের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে, তারা পড়াশোনা করছে। কিন্তু চাকরি পাওয়ার জন্য দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর এইসব জায়গায় চটজলদি পাড়ি দেওয়া হচ্ছে। তাই আজকের শিক্ষায় সম্পদে শুরুতেই আলোচনা করব ভরসা রাখতে, পথ দেখাতে, পথ দেখতে, রাজ্যেই থাকুক রাজ্যের পড়ুয়ারা। শুরুতেই আমি যাব প্রফেসর সমিত রয়ের কাছে। সমিতবাবু, এই যে গতানুগতিক আমরা দেখেছি কোর্স, বিএ, বিকম, বিএসসি করার পর চাকরি পাচ্ছি কি পাচ্ছি না, একটা টানাপোড়েন চলে। এবং এই টানাপোড়েনের মধ্যে কোথাও না কোথাও হতাশা আসে, অপেক্ষা করতে হয়, পেলাম না তো ভিন রাজ্যে চলে গেলাম। এই জায়গায় কোথাও না কোথাও একটা হাল ধরাটা খুব প্রয়োজন। এই হাল ধরার মূল মন্ত্রটা কি? সর্বপ্রথম নিউজ 18 বাংলাকে আমি কৃতজ্ঞতা জানাবো এই ধরনের আলোচনা করার জন্য। যে প্রশ্নটা আজকে মূল জায়গা সেটা আমাদের একটু বোঝা দরকার যে হায়ার এডুকেশনে পশ্চিমবঙ্গের থেকে অনেক ছেলেমেয়েই বাইরে পড়তে যাচ্ছিলেন। তার অন্যতম কারণ, এটা সবাইকে বুঝতে হবে, যারা টিচাররা রয়েছেন, স্টুডেন্টরা, অভিভাবকরা রয়েছেন, যে আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটি মাত্র 11 বছর আগে এই বর্তমান যে সরকার, সেই সরকার তৈরি করার সুযোগ দিয়েছেন। এর আগে পর্যন্ত কিন্তু এই সুযোগ আমাদের ছিল না। যে রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, যে ব্যাঙ্গালোর বা অন্যান্য যে রাজ্য, আজ থেকে প্রায় 28 বছর আগে তারা এই প্রাইভেট ইউনিভার্সিটি করার সুযোগ পেয়েছেন। স্বভাবতই ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে ডেভেলপমেন্টে তারা এগিয়ে ছিলেন। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে লাস্ট 10 বছরে পশ্চিমবঙ্গে যে ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট তৈরি হয়েছে, কারণ এটা বিশ্বাস করতে হবে আমাদের, যদিও এটা একটু নির্মম, যে সারা পৃথিবীর হায়ার এডুকেশন কন্ট্রোল বাই দ্য প্রাইভেট, ফান্ডেড বাই দ্য প্রাইভেট। সেই হার্ভার্ডের কথা বলি, এমআইটির কথা বলি, অক্সফোর্ড, কেমব্রিজের কথা বলি, যদি প্রাইভেট ইনভেস্টর না আসে তাহলে কিন্তু হায়ার এডুকেশনে প্রাইভেট যে পার্টনারশিপ সেটা গড়া সম্ভব নয়। সেই দিক থেকে আমরা দেরিতেও একটু কাজ আরম্ভ করলে পরেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাডামাস ইউনিভার্সিটি শুধু নয়, বেশ কিছু 4-5টা ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করছে। আমরা জানি, বিশেষ করে বাঙালি অভিভাবকরা, যে বাঙালিদের কাছে, এই রাজ্যের ছেলেমেয়েদের কাছে শিক্ষা সত্যিই সম্পদ। আমরা কখনো চাইনি যে আমাদের ছেলেমেয়েরা খুব বড় বিজনেসম্যান হবে অথবা অন্য পেশায় যুক্ত হবে। কম্পারেটিভলি বাঙালি বাবা মারা সবসময় চেয়েছেন শিক্ষার মধ্যে দিয়ে বড় হতে। আর আজকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাইরে পড়তে যাচ্ছেন, এটা কিন্তু নতুন নয়। কিন্তু আমরা লাস্ট 100 বছরের যদি ইতিহাস দেখি, রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে মাইকেল মধুসূদন দত্ত, সবাই কিন্তু বাঙালিরাই এই রাজ্য থেকে সর্বোচ্চ পরিমাণে বাইরে পড়তে যেতেন। কারণ বাঙালি সবসময় জ্ঞানকে আহরণ করার জন্য সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন। সেই জন্য দেখা যায় আমাদের সামাজিক যে রিফরমেশনগুলো রয়েছে,
বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ যিনি স্পিরিচুয়াল লিডার ছিলেন, অরবিন্দ ঘোষ, তাদের মধ্যে কিন্তু একটা পাশ্চাত্যের শিক্ষার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। সেই জন্যই ভারতবর্ষ যখন পরাধীন থেকে স্বাধীন হলো, ভারতবর্ষের যতগুলো আলো এবং সমাজ সংস্কারক হিসেবে যারা কাজ করেছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বেঙ্গলি লিডার। সেই জন্য পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বাংলা ছেড়ে বাইরে পড়তে যাচ্ছে, এটা কিন্তু আজকের শুধু অবস্থা নয়, এটা প্রায় 100 বছরের ইতিহাস। আরেকটা জায়গা আমরা বলি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, অ্যাডামাস ইউনিভার্সিটিতে ভারতবর্ষের 18টা স্টেট থেকে এসে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এবং এই প্রথম আমরা 24x7 আওয়ার্স, কারণ কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে তফাৎ রয়েছে। কলেজ মানে 9:30 আরম্ভ হবে, 5:30 শেষ হবে, কিন্তু ইউনিভার্সিটি মানে হচ্ছে 24x7 আওয়ার্স যে পরিবেশ, সেটাকে ডেভেলপ করতে হয়। এবং তাতে গিয়ে ভেতরে স্টুডেন্টরা থাকতে হবে, ফ্যাকাল্টি মেম্বার থাকতে হবে। এবং আমরা যে অক্সফোর্ড কেমব্রিজের যে সাফল্য দেখি, তার অন্যতম কারণ কিন্তু এই 24x7 আওয়ার্স পরিবেশ। আমরা জানি ভারতবর্ষের সবথেকে যে প্রতিষ্ঠানটি সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে আইআইটি। একই কারণ, 24x7 আওয়ার্স পরিবেশের জন্য। কারণ ছাত্রছাত্রীরা 30% শেখে হচ্ছে ক্লাসরুম থেকে, 70% শেখে হচ্ছে বন্ধু বান্ধব পিয়ারও থেকে আরম্ভ হয়। তাই আমি বলবো যে পশ্চিমবঙ্গে একটু দেরি হলে পরেও এই মুহূর্তে আমরা যদি উড়িষ্যার যে ইউনিভার্সিটিগুলো আজ থেকে 30 বছর আগে আরম্ভ করেছিল, 10 বছর বয়সে তাদের যা ইনফ্রাস্ট্রাকচার ছিল, এই মুহূর্তে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তাদের তুলনায় প্রায় অনেক গুণ ভালো। কিন্তু তা সেদিক থেকে আমাদের একটু ভাবা দরকার যে পশ্চিমবঙ্গে আমরা পড়াশোনা করব। কারণ আজও সারা ভারতবর্ষের যত ফ্যাকাল্টি মেম্বার আছে, যে কোনো ইনস্টিটিউট গেলে দেখবেন যে প্রথম 3 জন শ্রেষ্ঠ যে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে তার মধ্যে একজন হচ্ছে বাঙালি। প্রথম 3 জন ভালো বাঙালি ছাত্রছাত্রী রয়েছে বাইরের যে স্টেটে, সেখানে একজন কিন্তু বাঙালি। তাই আজও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স ভালো পড়ায় কিন্তু হচ্ছে বাঙালি ফ্যাকাল্টি মেম্বার, এবং তাদের সোর্স কিন্তু আমাদের এখানে রয়েছে। তাই একদম আরেকটা ব্যাপার আমি বলি যে পড়াশোনাটা মানেই চাকরি এই রাজ্যে করতে হবে তা নয়। কিন্তু বিশেষত যেদিন থেকে আমাদের ওই নলেজ ইন্ডাস্ট্রি আরম্ভ হয়েছে, যেটা আমরা বলছি শিক্ষাই সম্পদ। আমরা যদি হিস্ট্রি দেখি ইন্ডাস্ট্রির, তাই 100 বছরের ইতিহাসে প্রথম 30 বছর ছিল এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, নেক্সট ছিল ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি, নেক্সট সার্ভিস ইন্ডাস্ট্রি, এখন হচ্ছে নলেজ ইন্ডাস্ট্রি। সেই নলেজ ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ডমিনেট করবে কিন্তু পশ্চিমবঙ্গের সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর যে রাজ্যে পড়াশোনা করবেন সেই রাজ্যে চাকরি পেতে হবে এমন কোনো কথা নয়। কারণ আপনি যেখানে পড়াশোনা করছেন, কম্পিটিশন শুধুমাত্র ওই রাজ্যের মধ্যে নয়, এন্টায়ার ইন্ডিয়া হচ্ছে আজকে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে কম্পিটিটর, ইন্টারন্যাশনালি হচ্ছে কম্পিটিশন। সেই জন্য আমরা দেখি উড়িষ্যাতে যদি পড়াশোনা হয়, ছেলেমেয়েরা কিন্তু উড়িষ্যাতেই চাকরি করছে এমন নয় কিন্তু। তাই একেবারে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে পড়াশোনা ওই রাজ্যেই করতে হবে তা নয় কিন্তু। পড়াশোনা নির্ভর করে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোর উপর, এক্সিলেন্ট ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড দেন এক্সিলেন্ট স্টুডেন্ট। সেই দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে কিন্তু এখন বাংলা। এই জায়গা থেকে আমি চলে যাব সুভাষিস বাবু আপনার কাছে। যেমনটা উনি বললেন যে শিক্ষার্থী, পরিকাঠামো এবং যিনি পড়াচ্ছেন অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এই 3 জনের ভারসাম্য রাখাটাই কি কোথাও না কোথাও চাকরি পাওয়া শিক্ষার্থীদের তার চাবিকাঠি, ভারসাম্য রাখাটা? এই ভারসাম্য যে আপনি কথাটা বলছেন, এটা মেনে নেওয়া সম্ভব নয় এই কারণের জন্য যে চাকরি পাওয়া কিংবা না পাওয়াটা শিক্ষাগত একটা যোগ্যতার উপরে নিশ্চয়ই ডিপেন্ড করে, কিন্তু প্রশিক্ষণগত শিক্ষা থেকে শুরু করে প্রযুক্তিগত শিক্ষা যেটা বলা হয়, আমরা যখন কোনো স্টুডেন্টকে পড়াশোনা করাই তখন তাকে যে নৈতিক শিক্ষার সঙ্গে যে থিওরিটিক্যাল পার্টটা পড়ে দিচ্ছি এবং কিছুটা প্র্যাকটিক্যাল করানো হচ্ছে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পরিবেশে গিয়ে চট করে ধরা পড়ে না। তার জন্য প্রপার ট্রেনিং এবং কিছু সময় দরকার হয়। সেটা আমি যে সংস্থার সঙ্গে সংযুক্ত আছি, ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন, সেখানে যেমন আমাদের শিক্ষার মধ্যে আপনি যে কথা বলছেন রাজ্যের মধ্যে রাজ্যের শিক্ষা থাকার জন্য কেজি টু পিজি এই যে থিওরি একটা নেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের স্কুল থেকে কেজি থেকে শুরু করে আপনি যদি চান পিজি করে তারপর ডক্টরেট করার জন্য আমি সেই পরিবেশ তৈরি করানো আছে। এখন এর মধ্যে বেশ কিছু ছেলেপিলে কিন্তু এর মধ্যে আছে, নেই তা নয়। তাছাড়াও যে সংস্থাটা সম্পর্ক সম্পূর্ণ আরও করতে হবে, যেমন ধরুন নতুন প্রযুক্তি চেঞ্জ হচ্ছে সবসময়, আমরা চেষ্টা করি সবসময়, আমাদের গ্রুপ থেকে চেষ্টা করা হয় যাতে সেই প্রযুক্তিগুলো আমরা নিজেরাই কলেজে আনতে পারি, পড়াতে পারি বা দেখাতে পারি। কিছু কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ জরুরত হয় বা দরকার হয়ে পড়ে, সেটার জন্য
মডার্ন সোসাইটিতে, বিশেষ করে কোভিডের সময় আমরা যেটা ফেস করেছিলাম, অনলাইন সিস্টেম, যদিও পুরোপুরিভাবে আমরা অনলাইন সিস্টেমটাকে অ্যাডাপ্ট করাটা শিক্ষাক্ষেত্রে আমার যেটুকু অভিজ্ঞতা মেনে নিতে পারবো না। তবে ডুয়েল মোড যেটা বলছি আমি, অফলাইন এবং অনলাইন, তার কারণ হচ্ছে দেখুন বিশেষগতভাবে যেমন আজকে শিক্ষাগত জগতে সাইবার সিকিউরিটি, এআই, ক্লাউড কম্পিউটিং, এই যে জিনিসগুলো এসছে, এগুলো নিয়ে কিন্তু বিশেষজ্ঞ যে কোনো রাজ্যেই খুব বেশি সংখ্যা পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না। তখন কিন্তু ইনিশিয়ালি এটা যখন 1 বছর বা 1.5 বছরের মধ্যে দেখবেন অনেক টিচার পাওয়া যাবে। যখন ইনিশিয়ালি এগুলো শুরু করা হয়েছে তখন ওটা আমরা অনলাইনের মাধ্যমে আইআইটি খড়গপুর, আইআইএসসি ব্যাঙ্গালোর সঙ্গে যোগাযোগ করে তাদের অনলাইন মাধ্যমে কিছুটা ইনফরমেশন বা কিছুটা সুযোগ করে দিতে পেরেছি। তো এই যে গ্রুপের যে প্রচেষ্টা, সেই সঙ্গে ডিফারেন্ট ইনস্টিটিউটের সঙ্গে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু এই একটা এমওইউ করে প্রচেষ্টাটা তো নেওয়া। আবার দীর্ঘকালীন হলে হবে না, মানে একটা তো সময় সাপেক্ষ প্রচেষ্টা, পরিকাঠামো না, পরিকাঠামোটা দেখুন, পরিকাঠামোটা গত 4 বছরে, মানে আমার যে অ্যাসেসমেন্ট হয়েছে, আমি শিক্ষাগতকে সঙ্গে খুব বেশি দিন ধরে যুক্ত আছি। গত 4 বছরে কিন্তু এই প্রতিযোগিতা, যেটা একটু আগে আমার পূর্বসূরি বললেন যে প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটির কথা, এটা কিন্তু ঘটনা। আপনারা যদি একটু যারা মনে করতে পারেন, একসময় ব্যাঙ্গালোরের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল হাওড়া থেকে পরীক্ষা দিতে যাবে বলে। সে সময় কিন্তু পশ্চিমবাংলা কোনো প্রাইভেট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এসেছে আপনার 1999 পর। একদমই। তাহলে সেই পজিশনটা আপনি চিন্তা করে দেখুন, তো আগে এসেছিল 75 সাল থেকে ওরা ব্যাঙ্গালোর প্রাইভেট কলেজ এই খুলেছে। এই প্রসঙ্গ থেকে আমি যাব পার্থবাবু আপনার কাছে। উনি যেমন বললেন যে 1999 সাল থেকে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2024। আমরা চাই যে আমাদের রাজ্যের পড়ুয়ারা রাজ্যেই থাকুক। পরিকাঠামোর দিক থেকে আমরা কোথায় দাঁড়িয়ে? প্রথমে আমি নিউজ 18 বাংলাকে কৃতজ্ঞতা জানাই, তারা একটা সুযোগ দিয়েছে আমাকে এখানে আজকে কিছু বলার জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে পরিকাঠামো নিয়ে আমরা কোথায়, আমরা পরিকাঠামো নিয়ে এখন যথেষ্ট এগিয়েছি। আমার পূর্ব বক্তা উনি বলেছিলেন যে আমরা হয়তো 2011 সালে পরে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে পা দিয়েছি। হয়তো অন্য রাজ্যতে যেটা দেখা গেছে ওরা অনেক আগে হয়তো এর মধ্যে ঢুকেছিল, যার দরুন ওদের কিন্তু বছরের সাথে সাথে ওদের ডেভেলপমেন্ট হয়েছে। আমরা কিন্তু এই 2011 সালের পরে ঢোকার পরেও কিন্তু আমরা কিন্তু এখন যথেষ্ট উন্নত মানের পরিকাঠামো বাংলাতে দিতে পেরেছি, আর অনেকজনা এটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছে। আমাদের মধ্যে যে একটা আবেগজনিত আছে যে হ্যাঁ আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, এইটা নিয়ে কিন্তু অনেকজনা বাইরে চলে যায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে যা পড়া হয় বা এখানে যা আমরা দিতে পারি এডুকেশন, সেম জিনিসই বাইরে হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। গত 4 বছর আগে আমার কলেজে, আমি যে কলেজে প্রিন্সিপাল আছি, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, জেএস গ্রুপের, একটি ছেলে তার বাবাকে নিয়ে আমার কলেজে আসে, অ্যাডমিশনের জন্য কথা বলে, কিন্তু বাড়ি ফিরে গিয়ে তার পরের দিন বলে না, ছেলে চাইছে না, বাইরে যাবে পড়তে। ঠিক আছে, বাইরে গেছে পড়তে। 4 বছরের পরে আমার সাথে ওনার দেখা হয়েছে। উনি যখন বলেন যে হ্যাঁ ছেলে আমার অমুক জায়গায় পড়ছিল আর এই কোম্পানিতে চাকরি পেয়েছে, তখন আমি বললাম আপনারা 20 লাখ টাকা খরচ করে ওকে ওখানে পড়ালেন, এখানে হয়তো 4 লাখ বা 5 লাখ টাকার মধ্যে আপনার পড়াশোনা। সে যে কোম্পানিতে চাকরি করলো সেই কোম্পানি কিন্তু আমার কলেজে এসে চাকরি দিয়ে গেছে, এখানে আমার 25 জনের চাকরি পেয়েছে। তাহলে কোথায় অসুবিধা? সেই জন্য বাংলায় এখন যথেষ্ট চিন্তাধারাটা কোথাও না কোথাও আমাদের বদলাতে হবে। এই জায়গা থেকে একদম। সুজাতা দেবী আপনার কাছে একদম। যাব। যেমন উনি উদাহরণ দিচ্ছিলেন যে অভিভাবকরাও কোথাও না কোথাও চাইছেন যে রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করলে বোধ হয় চাকরি তাড়াতাড়ি পাবো, এবং ডিগ্রির পাশাপাশি যে প্যাকেজের উপর নজরটা বেশি থাকছে। সেই দিক থেকে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানে অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? শিক্ষাই সম্পদ, এই বিষয়টা নিয়ে যখন আমরা পশ্চিমবঙ্গের পরিকাঠামোতে আলোচনা করতে চলেছি, তখন আমরা যারা
আমি যেমন একটি অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে রয়েছি, যেখানে একটা শিক্ষার ধারাবাহিকতা রয়েছে, কৃষ্ণনাথ কলেজ, এখন বিশ্ববিদ্যালয়ও রয়েছে পাশাপাশি। এরকম মুর্শিদাবাদ জেলায় এরকম অনেক আন্ডার গ্র্যাজুয়েট কলেজ রয়েছে বা স্কুল থেকে উঠে আসছে। এখন এই স্কুল কলেজগুলোতে বা পশ্চিমবঙ্গের এই ধরনের স্কুল কলেজগুলোতে যারা পড়ে, তাদের শিক্ষার ধারাবাহিকতা বা তারা কর্মক্ষেত্রে কী ধরনের অবস্থানে রয়েছে তা যদি আমরা বিচার করতে চাই, তাহলে একটা বিষয় আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। যারা মেধাবী, যারা পরিশ্রমী এবং যারা সঠিকভাবে নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে, তারা অবশ্যই কিন্তু সফল হচ্ছে। আমি যেমন নিজে বলতে পারি, এবছর মানে আমাদের কলেজ থেকে প্রত্যেকটি আইআইটিতে প্রতিবার জ্যাম পরীক্ষা, এবার যেমন এআইআর 1 হয়েছে, ফার্স্ট হয়েছে অল ইন্ডিয়া বেসিসে। তো আইআইটিগুলোতে যারা অধ্যাপনা করছেন, আমি খুব গর্বের সাথেই বলতে পারি বেশ কয়েকটি আইআইটির অধ্যাপক হচ্ছেন কৃষ্ণনাথ কলেজের ছাত্র। তাহলে বা বিভিন্ন স্টেটে বিভিন্ন সরকারি দপ্তরে, মানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ছাত্ররা তারা চাকরি পাচ্ছে, গবেষক হিসেবে গবেষণা করতে যাচ্ছে। প্রত্যেকটি উচ্চ মার্গের প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারা বাংলার ছাত্রছাত্রী। এখন এই পরিসংখ্যান হয়তো সার্বিক একটা গড় সংখ্যার বিচারে অল্প, কিন্তু খুব আশাব্যঞ্জক। আমি বলবো এই মেধাবী এবং পরিশ্রমী এবং সফল ছাত্রছাত্রীরা তারা কিন্তু আমাদের মতন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তারা কিন্তু উত্তীর্ণ হয়ে সফলতা অর্জন করছে। অর্থাৎ বাংলার মেধা সারা ভারতে যেমন রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু তারা সফলতা অর্জন করছে। তাহলে আমরা নেতিবাচকতার অন্ধকারে না হারিয়ে গিয়ে সেখানে দেখা যাচ্ছে অন্য প্রদেশে, অন্য রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা বা প্রতিষ্ঠানের পরিচালক হচ্ছেন, তারা উদ্ভূত হয়েছেন আমাদের এই বাংলার মাটিতে। তাদেরকে কিন্তু আমরাই গড়ে তুলছি। তো আজকের দিনের এই যারা আমাদের সামনে যে ছোট ছোট ছেলেমেয়েরা ভবিষ্যতের আশা দেখছে, আমি তাদের কাছে বলবো, মানব সম্পদ সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, তাহলে শিক্ষায় বিপদ নয়। কুশিক্ষা, অশিক্ষা, সঠিক শিক্ষা এটার দরকার অবশ্যই আছে। শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে তা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। লক্ষ্যভ্রষ্ট না হয়ে কোনো অজানা প্রতিষ্ঠানে, আমি যেমন অনেক মা বাবাকে দেখছি রাজ্যের বাইরে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো একটা ছোটখাটো প্রতিষ্ঠান, সে হয়তো বিরাট বড় বিজ্ঞাপন রয়েছে সেখানে চলে যাচ্ছে। এই সঠিক শিক্ষা নিয়ে, সঠিক শিক্ষা গ্রহণ করার জন্য সঠিক মানুষের কাছে সঠিক প্রতিষ্ঠানে আসুন। একদমই। আমি মণিবাবু আপনার কাছে একবার জানার চেষ্টা করবো, যেমনটা সুজাতা দেবী বললেন, সঠিক শিক্ষা, সঠিক প্রতিষ্ঠান, সঠিক মানুষ, মানুষ অর্থাৎ কারিগর, শিক্ষকের কথা বলছেন, সে জায়গা থেকে আপনি কি বলবেন? মাননীয় সঞ্চালিকা, আপনি একটা ফিলোসফিক্যাল বিষয়ে আমার সঙ্গে অবতারণা করলেন, ধন্যবাদ। আজকের এই সন্ধ্যায় এই মঞ্চে বসে আমার সঙ্গে বরেণ্য ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মূল্যবান কথা শুনলাম যে আগামী শতাব্দীর দিকে আমাদের শিক্ষার অভিমুখটা কোনটা। মূল বিষয়টা হচ্ছে ডিরেকশন অফ এডুকেশন। দেখুন, শিক্ষা যে সম্পদ তৈরি করে সেই সম্পদটা সাস্টেনেবল ওয়েলথ, অর্থাৎ সেই সম্পদটাকে আপনি ম্যাটেরিয়ালিস্টিক যে সম্পদ তার সঙ্গে তো তুলনা নয়, এটা ইন্টেলেকচুয়াল, মোরাল, সোশ্যাল অ্যান্ড এভরিথিং। ইট ইজ এ হলিস্টিক ওয়েলথ যেটা শিক্ষা প্রডিউস করে। এবং সেই অর্থে বলতে গেলে আমরা মূল বিষয় থেকে, মাননীয় সঞ্চালিকা আপনাকে সম্মান প্রদর্শন করে বলছি, একটু যেন ডিভিয়েট হয়ে গেছি আমরা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যেখানে কোভিডের আগে পর্যন্ত 88% থেকে 14-15 গ্রুপে, সেটা আজকে 24 এসে আমরা যেটা 92% এনরোলমেন্ট দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সেক্টরগুলোতে, যেখানে 15-16 এজ গ্রুপের মধ্যে আমরা 88.1 থেকে আজকে 93.4-এ চলে গেছি এনরোলমেন্টে। সেখানে আমাদের যারা প্রাথমিক পড়ুয়া, যারা
আপনার জুনিয়র হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারিতে এখন পড়াশোনা করছে, তারা কিন্তু প্রচলিত পশ্চিমবাংলার যে শিক্ষা কাঠামো তাতে যে বিশ্বাস বা আস্থা হারিয়েছে তা নয়। সুমিত বাবুরা যেটা বলছিলেন একটা কম্পিটিটিভ আলোচনায়, আজকে 111টা বিটি কলেজ পশ্চিমবাংলায়, তার মধ্যে 82টা প্রাইভেট এন্টারপ্রাইজ, বুঝতেই পারছেন ব্যাপারটা। এবং আজকে মেডিকেল কলেজ 25টা, সরকারি এবং বেসরকারি 7টা। আজকে 4,500-এর উপর হায়ার সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে যেখানে মাল্টিপারপাস, তার সঙ্গে ভোকেশনাল রয়েছে। তাহলে এত বড় ইনফ্রাস্ট্রাকচারে যেখানে 10 লাখ ছেলে মাধ্যমিক দেয়, সেখানে বাইরে যাওয়ার তো কোনো প্রশ্ন নয়, প্রশ্ন থাকার কথা নয়। তাহলে কোথায় ঘটছে গ্যাপটা? তার অনেক কারণ আছে। সোশ্যাল কারণ যেমন আছে, ইকোনমিক ফ্যাক্টরস যেমন আছে, তেমনি করে আরেকটা জিনিস আমি যোগ করতে চাইছি। এইটা মানুষের, উনি একটু ছুঁয়ে গেছেন, স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। একদম। ইটস এ কাইন্ড অফ স্ট্যাটাস সিম্বল। কোথায় পড়ে না চেন্নাই, কোথায় পড়ে না মুম্বাই, কোথায় পড়ে না হায়দ্রাবাদে, আর পশ্চিমবাংলায়, যেখানে ভারতবর্ষের একটা সময় বাঙালি টিচারকে স্যালিউট করতো আদার স্টেটের লোকেরা, যে বাঙালি টিচার মানে এ ক্লাস। সেই বাংলায় যেখানে এরা রয়েছেন এবং নানা রকমের ভাবে চেষ্টা করছেন যাতে করে মডার্ন ইকুইপমেন্ট তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, এবং সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে। আজকে সবুজ সাথী বিপ্লব ঘটিয়ে দিয়েছে, আজকে কন্যাশ্রী বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আমি যখন গ্রামে যাই, আমার বীরভূমে গ্রামের বাড়ি, সেখানে যখন থেকে এক সারি মেয়ে ওই সাইকেল চেপে চলছে একটা দূরের স্কুলে, তখন আমি বলি ইয়েস, কানেক্টিভিটি তৈরি হচ্ছে। এবং এই যে কানেক্টিভিটির ভাইব্রেশন যা এডুকেশনকে আন্দোলিত করবে, সেই আন্দোলনের প্রভাবেই সম্পদ তৈরি হবে। সেই সম্পদটাই আমাদের সাস্টেনেবল সম্পদ। আমি সেই সম্পদের কথা বলছি। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে অন্য কোথাও যাওয়ার কোনো মানে কারণই নেই, প্রাসঙ্গিকতাও নেই। কারণ এখানে অনেকগুলো আপনি দেখছেন এরকম অজস্র রয়েছেন যারা তাদের সর্বস্ব, দেখুন এডুকেশনটাকে প্রাইভেটাইজ করা মানে, আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সেখানে কমার্স আছে, সেখানে বিজনেস আছে। আমার এই জায়গায় আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে আপনারা শিক্ষাকে ঠিক আছে কমার্শিয়ালাইজ করেছেন, আপনার শিক্ষা নিশ্চয়ই, আপনারা যখন শ্রম দিচ্ছেন, আপনারা যখন এত মেধা দিচ্ছেন, তখন আপনাদের সেখান থেকে কিছু রিটার্ন থাকবে, এবং সেটা মেটেরিয়ালিস্টিক, অ্যাপার্ট ফ্রম ইন্টেলেকচুয়াল অর মোরাল, মেটেরিয়ালিস্টিক থাকবে, এটা ঘটনা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি অস্বীকার করছি না। কিন্তু দেখবেন নলেজ ট্রান্সফারের ক্ষেত্রে, নলেজ ইম্পর্টের ক্ষেত্রে যেন কোনো জায়গায় সততার অভাবটা না ঘটে। একদমই একদমই। মণিবাবু, আমি আসবো আপনার কাছে আবারও, কিন্তু যে সোশ্যাল স্ট্যাটাসের কথা আপনি বললেন, পার্থবাবু আপনি একটু আগে যে উদাহরণটা দিলেন যে আপনার ইনস্টিটিউশন থেকে, আপনাদের ইনস্টিটিউশন থেকে পড়ুয়া তার বাবা নিয়ে গেছেন বাইরে কোথাও, এবং তারপর দেখা গেছে যে কম্পারেটিভলি অনেকটা সুলভে এখানে হয়তো হয়ে যেত সেই কোর্সটা। এই যে সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক, আর্থসামাজিক কারণ যাই হোক না কেন, সেই বেড়াজাল থেকে তো বেরিয়ে আসতে হবে। একদমই তাই। কিন্তু সেটা করতে হলে আমাদের সবাইদের মধ্যে মানসিক চেতনা আগে জাগ্রত করতে হবে যে হ্যাঁ, আমাদের বাংলায় শিক্ষাগত কোনো অসুবিধা নেই, যেখানে কি পড়াশোনা করা যাবে না। আজকে দাঁড়িয়ে প্রত্যেক অনুষ্ঠান, সে সরকারি হোক বা বেসরকারি হোক, প্রত্যেক অনুষ্ঠান কিন্তু তাদের অনুষ্ঠানগুলোতে পড়াশোনার সাথে সাথে স্কিলের ওপরে অনেকটা জোর দিয়েছে, যার দরুন একটা ছেলে বা একটা মেয়ে যখন গ্র্যাজুয়েট হচ্ছে, ও একটা কোম্পানির জন্য বা একটা ইন্ডাস্ট্রির জন্য ফিট হয়ে বেরোতে পারছে। সেটা কোনো কোনো ক্ষেত্রে এতটাই ভালো যে তাদের প্লেসমেন্টে আমরা দেখতে পারি, বা আমরা যে অর্গানাইজেশন থেকে এসেছি বা আমাদের জেএস গ্রুপে আমি বলতে পারি যে প্লেসমেন্টের ক্ষেত্রে তাদের খুব ভালোভাবে প্লেসড হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো প্লেসমেন্ট রেকর্ডের দিকে নজর রাখা উচিত। আসবো পার্থবাবু, তবে শিবাশিস বাবু আপনার থেকে একবার জানি, পরিকাঠামো নিয়ে আমরা কথা বললাম, প্লেসমেন্ট রেকর্ড নিয়ে আমরা কথা বললাম, মূলত পড়ুয়ারা এবং অভিভাবকদের মাথায় যখন আমরা কোনো ম্যানেজমেন্ট কোর্স করছি, এটাই মাথায় থাকে প্লেসমেন্ট, কত তাড়াতাড়ি পড়ে কত তাড়াতাড়ি একটা ভালো প্যাকেজ পাওয়া যাবে, ডিগ্রি তো আছেই, একটা ভালো প্যাকেজের দিকে নজর থাকে। কিন্তু যদি আমরা প্লেসমেন্ট রেকর্ড এবং পরিকাঠামো সরিয়ে রাখি, আর কোন কোন বিষয়ের দিকে নজর রাখা উচিত? দেখুন, নজর রাখার মধ্যে যেমন আমাদের গ্রুপ থেকে কিছুটা চেষ্টা করা হয় এবং সফলতা লাভ করেছি অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে যদি শিক্ষার সঙ্গে শিল্পের মানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যদি ইন্ডাস্ট্রির একটা এমওইউ করে এখান থেকে ইন্টার্নশিপ করানো
বা যে ভোকেশনাল ট্রেনিংগুলো আমরা করে থাকি বা করানো হয় সেগুলোকে দিয়ে তাদের সঙ্গে কোলাবোরেশন করে, যেটা আমরা ক্যামেলিয়া গ্রুপ করছেন বা করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ সফলতা অর্জন করেছি। শুধু তাই নয়, আপনার দেখুন কমপ্লিশন করলে কোর্স যখন কমপ্লিট হলো, তখন সেই কোম্পানি যখন আমার এখানে আসছেন বা অন্য জায়গায় গিয়ে আমাদের একটা অনেক সময় হয় যে পুল ক্যাম্পাসিং বলা হয়, যে 2-3টে কলেজ একসঙ্গে নিয়ে পুল ক্যাম্পাসিং, সেখানে গিয়ে কিন্তু তারা খুব ভালো রেজাল্ট করছে। এবং যারা এই ধরনের কাজ করছেন মানে করানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সফলতা অর্জন করতে দেখেছি। এই ব্যাপারে আমি একটা জিনিস আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, কারণ আমি অনেক বছর মানে ধরুন আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি 74 to 79, 5 বছরের কোর্সে বি কলেজ শিবপুর থেকে করা হয়েছিল। সেখানে এই ধরনের জিনিসগুলো আমি সেই সময় থেকে দেখেছি। মাইনিং পড়তে কেউ যেত না সেই যুগে। এই যে আপনি কথা বলছেন না যে রাজ্যের পড়ুয়ারা রাজ্যেরই থাকুক, সেই কারণ ওই রকম জায়গাতে ছিল যে সিট সংখ্যা কম থাকা সত্ত্বেও সেখানে মাইনিং পড়তে যেত না। তার কারণ হচ্ছে অনেক বাবা মা চাইতো না যে মাইনিং পড়ুক, মাইনিং পড়লে নাকি মাইনিংয়ের মধ্যে যেতে হবে, সেটা বিপজ্জনক হ্যাঁ না এসব ধরনের ছিল। সেই ক্ষেত্রে আমি ওয়াচ করেছিলাম যে সমস্ত কোম্পানি যাদের দরকার তারা সেকেন্ড ইয়ার থেকে, আমরা যখন পড়াশোনা করেছি তখন 5 বছরের কোর্স ছিল, সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ চালু করে দিয়েছে, যাতে ওই স্কলারশিপ অনেক মেধাবী ছাত্র, অভাবী ছাত্র, তারা ওই ধরনের কাজ করে পরবর্তীকালে অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। সেই ক্ষেত্রে মাঝখানে আমাদের কিছু এই আইটি সেক্টরের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, এই ট্রেনিং কথাটা বন্ধ হয়ে গেছিল। গত 4 বছর ধরে এআইসিটি থেকে শুরু করে সমস্ত অর্গানাইজেশন থেকে একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে, যেটা আপনারা ওয়াচ করে থাকবেন। সেটা কিন্তু আমাদের গ্রুপ বা আমাদের অনেক কলেজের গ্রুপ, আমাদের পশ্চিমবাংলার অনেক ইউনিভার্সিটি আছে যারা সততার সঙ্গে এটাকে অ্যাডাপ্ট করেছেন। আর মূল্যবোধ যেটা বা সততা যেটা করার কথা বলছেন, সেটা শিক্ষক হিসাবে আমাদের প্রথম দায়িত্বই সেটা, যে যাতে ক্লাসগুলো ঠিকভাবে হয়, ক্লাসে ছেলেরা যাতে অ্যাটেন্ডেন্স দেয়, অন্ততপক্ষে তাদেরকে একটা মার্কস দেওয়া সেই হিসাবে করা হয়েছে। যেমন এখন ইউনিভার্সিটির নিয়মই আছে যে অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস 5 মার্কস পার সেমিস্টারে পাবে। তো সেই যে অ্যাটেন্ডেন্সের উপর মার্কস দেওয়া, অ্যাটেন্ডেন্স না দিলে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এখন হয় একটা সেমিস্টারে 6 মাসের সেমিস্টারে 4টে। অ্যাটেন্ডেন্সের উপর মার্কস দেওয়া মানে কোথাও না কোথাও জোর করে পড়ানো তো হয়ে যাচ্ছে, মানে না স্বেচ্ছায় না পড়া। না না, এটা ভুল কথা বলছেন। একটা কথা বলি আমি, আগেকার দিনে যেটা ছিল যে একসঙ্গে 1 বছরে পড়া করার পর এসে পরীক্ষা দেওয়া, হ্যাঁ, সেক্ষেত্রে এখন 6 মাস করে পরীক্ষা হচ্ছে। তো যখন 6 মাস করে পরীক্ষা হচ্ছে তখন তার মধ্যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রাখা হয়েছে। এখন পুরো পরীক্ষাটার মধ্যে 100-এর মধ্যে 30 মার্কস হচ্ছে আপনার ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 70 মার্কস হচ্ছে ইউনিভার্সিটি এক্সামিনেশন। এই 30-এর মধ্যে 4টে পরীক্ষা করানো হয়। তার মধ্যে 5 মার্কসের একটা ডিসিশন আছে যে তোমাকে এটা অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস দেওয়া হবে। শুধু তাই নয়, এছাড়াও শোভনবাবু, আছে। আপনি বিশ্বাস করেন, মানে আপনি মনে করেন, আপনার ধারণা কি যে এরকমভাবে অ্যাটেন্ডেন্সের মার্কস বা আমরা ধরুন আমাদের পড়ুয়াদেরকে যখন আমরা চাইছি আমাদের রাজ্যের মধ্যে থেকেই পড়াশোনা করুক, নিয়মানুবর্তিতা এই বিষয়ে কি নজর রাখবেন? না দেখুন, আমি এটা বলতে চাই যে অ্যাটেন্ডেন্সের ওপর মার্কস দেওয়ার থেকে আমি যেটা জোর দেব সেটা হচ্ছে টিচাররা যখন ক্লাস নেন তখন ছেলেমেয়েদের কাছে সেই সাবজেক্টটা ইন্টারেস্টিং হচ্ছে নাকি। কারণ আজকে এ ব্যাপারে খুব সংশয় নেই যে সমস্ত টিচার্স, ফ্যাকাল্টি মেম্বার চ্যালেঞ্জ বাই দেওয়া হচ্ছে ইউটিউব ক্লাসেস। ইউটিউব ক্লাসে বেশিরভাগ প্রফেসর আমরা দেখছি, এবং এটা রেস্ট্রিক্টেড করার চেষ্টা করছি, যে একটা ইউটিউব থেকে কোশ্চেন নোট করে বা কি হচ্ছে একটা ডাউনলোড করে তারপরে ক্লাসে ঢুকে গেল। কিন্তু আমরা ফ্যাকাল্টি হিসেবে জানি না আমরা একজন পড়াশোনা করছি, আর একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট ওই নোটটা কোন জায়গায় কমন আছে এবং কোন ওয়েবসাইটে আছে সব কিন্তু খুঁজে বার করে। এবং প্রথম দিনের পরেই যখন দেখে যে কোনো একটা প্রফেসর কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে নোট নিয়ে এসে পড়াচ্ছেন, তখনই কিন্তু সেই ক্লাসে ড্রপ আউট শুরু হয়। সেই জন্য প্রফেসরদের সবাইকে বুঝতে হবে এখন ওই ইউটিউবে যারা ক্লাস নেয় অ্যান্ড দেন অন্যান্য জায়গায় অনলাইনে যে ক্লাস নেয় তার ঊর্ধ্বে উঠতে হবে। এবং সেই জায়গায় অ্যাজ এ প্রফেসর আমি মনে করি, আজও আমি এখনও ক্লাস নিই। আজকে আমার সকালে আমি এখানে বহরমপুরে চলে এসেছিলাম, আমি 2টো স্কুলে ক্লাস নিলাম 2 ঘন্টা করে। এই যে ক্লাসে স্টুডেন্টরা যখন কথা বলে তখন তাদের চোখ এবং প্রফেসর ফ্যাকাল্টিদের চোখ ভীষণভাবে তাদেরকে ইন্সপায়ার্ড করে। কিন্তু সেই জন্য চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড অ্যান্ড কানেক্ট করা,
এটা কিন্তু কোনো কিছুরই বিকল্প পথ হতে পারে না, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও হওয়া অতটাই ভীষণ দরকার। জরুরি। আমি একটু একটা কথা বলি, যেটা আপনারা বলছিলেন আর কি, একটা অংশ প্লেসমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কিন্তু ভীষণ উৎসাহিত হওয়া দরকার। আপনারা এই পত্রপত্রিকায় হয়তো দেখেছেন যে ইস্টার্ন ইন্ডিয়াতে এই বছর অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে প্রথম ছাত্র একদম। যে 1 কোটি টাকার স্যালারিতে একটা জয়েন করেছে। 200 জনের উপর স্টুডেন্ট, প্রায় 20 লক্ষ টাকার উপর প্যাকেজ পেয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে। শুনে খুশি হবেন যে 200 ছেলে মেয়ে এবার এই মুহূর্তে ফরেন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সব ক্রেডিট ট্রান্সফারের জন্য গেছে। আমরা দুবাই, লন্ডন, কানাডা এবং সান ফ্রান্সিসকোতে অফিস খোলা হয়েছে, এখান থেকে ছেলেমেয়েরা ইন্টার্নশিপের জন্য যাচ্ছে ওই দেশগুলোতে। আমাদের ইউনিভার্সিটি হয়তো আমি একটু ইনফরমেশন বললাম, একদম। অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের পারফরমেন্স করছে। তা সেই একদম। দিক থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের আমার প্রায় আমি শুনি আর কি, যে যারা দাদা হিসাবে বাইরে পড়তে গেছে, এই 12 পাস করার পর ওই দাদারা সবার আগে ফোন করতে আরম্ভ করে যে তুমি কেন রাজ্যে রয়েছে, রাজ্যের বাইরে চলে আসো। কারণ বাঙালি বাবা মা ভীষণ, ছেলেমেয়েরা যদি রাজ্যে পড়ে তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, তাদের কথা শোনার কথা বলবে। তাই ওখানে একটা যে উদ্বেল যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার থেকে রেহাই পাওয়ার জন্য একটা বিরাট অংশ ছেলেমেয়ে কিন্তু বাইরের ইনস্টিটিউটকে প্রেফার করছে। একদম। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সময় একেবারে আমাদের শেষ হতে চলেছে, তো একদম সংক্ষেপে আপনার থেকে সুজাতা দেবী জানবো যে তাহলে ভবিষ্যতের পদক্ষেপ কি হবে, একেবারে সময় কম। দেখুন, আমরা তো আজকের আলোচনাটা আমরা দেখেছি যে আমরা যেখানে আছি সেখানে থেকেই আমাদের ছেলে মেয়েরা, অর্থাৎ মা বাবা বা পরিবার পরিজনের কাছে থেকে বা কাছাকাছি কোথাও থেকে যেভাবে পড়াশুনো করে সফলতা অর্জন করতে পারে তার নৈতিক দিকটা এবং তার সঙ্গে তাদের ভবিষ্যতে প্রতিষ্ঠার দিক দুটোই কিন্তু এখানে আলোচনা হলো। এবং আলোচনার পরে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে হতাশাব্যঞ্জক হবার মতন পরিস্থিতি কিন্তু এখনো নয়। একদমই, তো একদমই আমরা ঠিক। সেখান মণিবাবু, এই থেকেই জায়গা বলতে থেকে- এই পারি জায়গায় যে একদম। তোমাদের প্লেসমেন্ট, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের কর্মদক্ষতা তখনই প্রমাণিত হবে যদি তোমরা সঠিক প্রতিষ্ঠানে সঠিকভাবে এবং পরিশ্রম করে, এবং এখানে একটা কথা যেখানে বলা হচ্ছে যে ইউটিউব, ইন্টারনেট বা এআই এখন একটা চ্যালেঞ্জের জায়গায় এসেছে। এআই আমার 1 মিনিটে নোট তৈরি হয়ে যাচ্ছে, এটার ঊর্ধ্বেও কিন্তু কাছাকাছি Shortcut process থেকে আমাদের বেরোতে হবে, এবং সুজাতা সেই দেবী, শর্ট একদমই। টার্ম মণিবাবু, প্রসেস এই জায়গা থেকে আপনার কাছে আসবে যে online আর offline এর মধ্যে- অনলাইন ব্লেন্ডেড সুজাতা মোডে দেবী, করার একদম থেকে সময় কম আমরা আমাদের, একদম হ্যাঁ। টাচ, আমরা বলি না যে গুরুমুখী শিক্ষা, শিক্ষকের কাছে থেকে তাদের উপস্থিতিতে যে শিক্ষাটা পাওয়া যাবে এবং জীবনযাত্রায় প্রতিদিনের যাপনের মধ্যে যে শিক্ষা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি উপকার একদম, করবে। ধন্যবাদ সুজাতা তো দেবী। সেই জন্য আমরা চাই আমাদের রাজ্যেই আমাদের ছেলেমেয়েরা থাকুক। একদম, ধন্যবাদ। আচ্ছা মণিবাবু, আপনার থেকে জানবো যে শর্টকাট মেথড, ইউটিউব, অনলাইন পড়াশোনা, সেখান থেকে নোটস এবং তার জন্য না না, ক্লাসে আই attendance করা। কমপ্লিটলি এগ্রি উইথ মিস্টার সুমিত রয়। এটা আবার কি ধরনের? খুব ছোট করে দেখুন, বার্তা আমি শিক্ষার্থীদের বলি, জন্য। আমি ছোট্ট করে বলছি একদম। হোয়াট দ্য স্টুডেন্টস এক্সপেক্ট ফ্রম দ্য টিচার্স ইজ অরিজিনালিটি। সেই অরিজিনালিটির জায়গায় আপনি যদি পাইরেসি করেন, স্টুডেন্টস আর দ্য বেস্ট জাজেস, তারা কিন্তু ঠিক ধরে ফেলবে। এবং উনি যেটা বলছিলেন না যে সেই ক্লাসের ড্রপ আউট শুরু হয় কেন জানেন? সেই পার্টিকুলার শিক্ষকদের প্রতি তাদের সম্মান বোধটা কমতে থাকে, যে এও টুকে পড়ায়। সোজা কথা আমাকে বলি। সুতরাং দে ওয়ান্ট দ্য ফ্ল্যাশেস অফ অরিজিনালিটি। সেই ফ্ল্যাশটা যতক্ষণ না পাবে, অর্থাৎ নূতন কোনো কিছু যদি না পায়, নূতন অ্যাপ্রোচ যদি না পায়, তারা আই টু আই কন্ট্যাক্টে বুঝে নেয়। আমি দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে বলছি যে কার কাছে কি পাওয়া যাবে আর কে ফাঁপা, কে হলো আর কে সত্যি করে পরিপূর্ণ, তফাৎটা ছাত্রছাত্রীরাই সব থেকে ভালো করে। ন্যাচারালি ওই জায়গায় আমাদেরকে অরিজিনাল হওয়ার চেষ্টা করতে হবে, আর তার জন্যই পড়াশোনা করা দরকার। একটা জিনিস আমি বলি, একেবারেই, একেবারেই। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, টিচারদের, যে টিচার ক্লাসে পারফরমেন্স করে না সে টিচারই কিন্তু বাড়িতে যখন পড়ায় প্রাইভেট টিউশনে কিন্তু ভালো পারফরমেন্স করে। এটা যদি আমরা এই ব্যাধি থেকে মুক্ত হতে না পারি, সারা পৃথিবীতে কোন স্কুলের টিচারদের এইভাবে প্রাইভেট টিউশন, মানে স্কুলের বাইরেও 3টে স্কুল তৈরি করা, এটা কিন্তু আজকে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই জন্যই স্কুলে এত ড্রপ আউট।
এই ব্যাপারেও সচেতন থাকা দরকার। একদমই, মানে শিক্ষার্থীদের শুধু নয়, শিক্ষকদেরও ভূমিকা রয়েছে, অভিভাবকদেরও ভূমিকা রয়েছে, যাতে রাজ্যেই থাকে আমাদের রাজ্যের পড়ুয়ারা। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।